নমস্কার। আজকে আমি আবার ক্লাস 8 এর ইতিহাসটা পড়াবো। ক্লাস 9 এর প্রফেসর শঙ্কু বা ক্লাস 10 এর কোনি এটা উম একটু পরে শুরু করব। তার কারণ হচ্ছে ওটা পরীক্ষাতে তো শুধু ১ম পর্যায়ের যে পরীক্ষা অর্থাৎ তোমাদের এপ্রিল মাসে যে পরীক্ষা হবে বা মার্চ মাসের শেষে যে পরীক্ষা হবে, সেই পরীক্ষাতে শুধু যাত্রীর ডায়েরিটা পড়বে। কোনিরও ১ থেকে বোধহয় ৩০ বা এরকম কিছু একটা রয়েছে। তো সেই কারণে ওগুলো একটু পরে শুরু করব। ফেব্রুয়ারি থেকে শুরু করব। আর পথের পাঁচালী যেহেতু বেশ অনেকটা দেবে সেই জন্য সেটা শুরু করে দিয়েছিলাম ক্লাস 8 এর। আর আজকেও আমি ক্লাস 8 এর ইতিহাসই নিয়ে আসলাম। কারণ আমি শুরু করেছি যেরকমভাবে যে একদিন ক্লাস 8 এর বাংলা, তারপরে ক্লাস 9 এর বাংলা, তারপরে ক্লাস 10 এর বাংলা এরকমভাবে পরপর করছি। তো সেই জন্য আজকে ক্লাস 8 এর ইতিহাস, আগামীকাল ক্লাস 9 এর ইতিহাস, তারপরের দিন ক্লাস 10 এর ইতিহাস শুরু করব। সেইভাবে শুরু করছি। আচ্ছা, আজকে অনেকদিন আগে ইতিহাস পড়িয়েছি, তাই আজকে ইতিহাসটা 19 পাতা ওটা পড়াচ্ছি। কি বলছে, ভারতের ইতিহাসে যুগ বিভাগের সমস্যা। এই যে ইতিহাস বইটা তোমার হাতে আছে, এটা দেখে অনেকে বলবে এটা আধুনিক ভারতের ইতিহাস। কেন? কারণ এতে পলাশির যুদ্ধ থেকে ভারতের স্বাধীনতা লাভের কথা আছে। ভারতের ব্রিটিশ শাসনের শুরু ও শেষ হওয়ার কথা আছে। ভারতে ব্রিটিশ শাসনের শুরু ও শেষ হওয়ার কথা আছে। এসব বিষয় তো আধুনিক ভারতের ইতিহাস। আর তার আগে ছিল ভারতের মধ্যযুগের ইতিহাস। আরো আগে প্রাচীন যুগের কথা। অর্থাৎ ভারতের ইতিহাসে ৩টি ভাগ পাওয়া যাচ্ছে: প্রাচীন, মধ্য ও আধুনিক। ইতিহাসের যুগ তো কোনো হঠাৎ আজকে মধ্যযুগে শেষ হয়ে গেল, কালকে আধুনিক যুগ শুরু হবে, বা আজকে এরকম তো নয়। তো একটা পর্যায়ের পর থেকে আমরা একটা আধুনিক যুগকে নির্ণয় করি একটা মাইল ফলকের মাধ্যমে। যেমন ধরো, আমি একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। ধরো আদিমকালে, একদম আদিম যুগে মানুষ যখন গুহায় বাস করত, পশুর চামড়া মানুষ নিজেদের পোশাক হিসেবে, ছাল, পশুর গায়ের ছাল পশুকে মেরে তার মাংসটা পুড়িয়ে খেত এবং তার ছালটা পুড়িয়ে শুকিয়ে একটা পোশাক বানিয়ে সেই পোশাকটা মানুষ পরতো। এই সময়টাকে আমরা বলতে পারি প্রাচীন যুগ। হ্যাঁ, এরপরে মানুষ যখন দলবদ্ধভাবে বাস করলো, সেখান থেকে দলপতি, তারপরে রাজা হলো, তারপরে বিভিন্ন রাজ্য শাসন, এক রাজা আরেক রাজার রাজ্য আক্রমণ করে সেই জায়গা নিজের আয়ত্তের মধ্যে নিয়ে আসলো, এটাকে বলতে পারি আমরা মধ্যযুগ। তারপরে এবার এই সময়টা আস্তে 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 এই যে পরিবর্তন ঘটছে, এক একটা যুগের পরিবর্তিত হচ্ছে, এই যুগের পরিবর্তনের সময়টাও, অর্থাৎ প্রাচীন যুগ থেকে মধ্যযুগে পদার্পণের সময়টাও, যে যুগ সন্ধিক্ষণ বলে যাকে, সেটাও বেশ কয়েকশো বছর ধরা হয়। তো এই রকম ভাবে আমরা এখন যে ইতিহাস বইটা পড়বো সেটা ভারতবর্ষের স্বাধীনতার পূর্বের ইতিহাস এবং স্বাধীনতার পরবর্তী ইতিহাস। পলাশির যুদ্ধ, অর্থাৎ সিরাজউদ্দৌলা যে যুদ্ধে হেরে ভারতবর্ষ ইংরেজদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে যায়, সেই যুগের কথা। সেই যুগ থেকে এখনো পর্যন্ত যা যা ঘটেছে মোটামুটি তার সমস্ত নথিপত্র পাওয়া যায়। তাই এই যুগটাকে বলা যায় আধুনিক যুগ। এবং এখানে আধুনিক যন্ত্রপাতির আবিষ্কার হয়েছে এবং আধুনিক যুদ্ধাস্ত্রের ফলে যুদ্ধ হয়েছে, এই সব কিছু। তো এই যুগ, এই হিসেবে আমরা এইভাবে ইতিহাসকে বিভিন্ন যুগে ভাগ করি। আধুনিক শব্দটার এসেছে অধুনা থেকে। অধুনা মানে এখন। এর মানে বর্তমান কাল, সম্প্রতি বা নতুন। আর সম্প্রতি কিংবা বর্তমানে ঘটেছে যে ঘটনা, তাই আধুনিক কালের ঘটনা। সেভাবে দেখলে সাহিত্যই সত্যিই তো কলিঙ্গ যুদ্ধ এই 2014 খ্রিস্টাব্দের তুলনায় অনেক আগে ঘটেছে। কলিঙ্গ যুদ্ধ, ওই অশোকের সময় যে যুদ্ধ,
সম্রাট অশোকের যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের পরে রক্ত গঙ্গার স্রোত বয়ে যাওয়ার পরে সম্রাট অশোক মনে করেছিলেন যে এত যুদ্ধ কেন, এত নিরীহ মানুষকে মারছি কেন। তারপরে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করে বৌদ্ধ ধর্মের প্রচার করেন। তো সেই যুদ্ধ অনেক অনেক বছর আগে, অনেক যুগ আগে। তার তুলনায় আমাদের এখানে 2024 সাল, এর তুলনায় এখানে 14, আমার তোমাদের বইয়ে কি আছে আমি জানি না, 24 সম্ভবত আছে। তো 2024 সাল তার তুলনায় কিছুই নয়। হ্যাঁ, তো সেই পলাশীর কলিঙ্গ যুদ্ধের তুলনায় 2024 সাল অনেক অনেক আগে, অনেক পরে। মানে কলিঙ্গ যুদ্ধ বহু বহু যুগ আগে ঘটেছিল, তারও অনেক পরে ঘটেছে পলাশীর যুদ্ধ। সেই সময়ের হিসেবে পলাশীর যুদ্ধের তুলনায় কম, তাই সময়ের হিসেবে পলাশীর যুদ্ধ তুলনায় কম অতীত, তাই তো? তাহলে কলিঙ্গ যুদ্ধ যত আগে ঘটেছে, পলাশীর যুদ্ধ তত আগে ঘটেনি। তাহলে পলাশীর যুদ্ধ কম অতীত, কলিঙ্গ যতটা অতীত, তাই সেটা খানিকটা আধুনিক। আর 1757 খ্রিস্টাব্দ থেকে সময় যত এগিয়েছে, ততই আরো আধুনিক হয়ে উঠেছে ভারতের ইতিহাস। কারণ প্রতিদিন যত যাবে তত আধুনিক। আজটা তো আজকের তারিখে, আজকে আজ কালকের তারিখে আবার আজটা অতীত হয়ে যাবে। তাই প্রতি মুহূর্ত যত এগিয়ে যাবে তত আমাদের ইতিহাস মানে বাড়বে, ইতিহাস সমৃদ্ধ হবে। কিন্তু এভাবে প্রাচীন, মধ্য ও আধুনিক এই তিন ভাগে ভারতের ইতিহাসকে ভাগ করা শুরু হলো কবে? 1808 খ্রিস্টাব্দে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রাজাবলি নামে একটি ইতিহাস বই লিখেছিলেন। ভারতের ইতিহাস লিখতে গিয়ে মৃত্যুঞ্জয় সময় গোনা শুরু করেছিলেন মহাভারতের রাজা যুধিষ্ঠিরের কাল থেকে। শেষ পর্যন্ত রাজাবলি কলিযুগের সময়ে এসে শেষ হয়। আজ কেউ ইতিহাস লিখতে গিয়ে কলিযুগের ইতিহাস শব্দ ব্যবহার করবেন না। কিন্তু 19 শতকের গোড়ায়, একেবারে গোড়ায় মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার তাই করেছেন। তাছাড়া রাজাবলিতে প্রায় সব ঘটনার পিছনেই নানা অদ্ভুত সব যুক্তি রয়েছে। রাজাদের কথা বলার জন্যই রাজাবলি লেখা। কিন্তু সেই সব রাজাদের কাজগুলো চালায় কোনো অদৃশ্য শক্তি। রাজারা কেবল তাদের কৃত কাজের ফল ভোগ করেন। অনেক আগে 1800 খ্রিস্টাব্দে আমাদের এই হুগলি নদীর তীরে, অর্থাৎ ব্রিটিশদের যে বাণিজ্যের প্রধান নদী ছিল হুগলি নদী, সেই হুগলি নদীর তীরে বিভিন্ন কলোনি গড়ে ওঠে। কলোনি বলতে বিভিন্ন জায়গাকে কেন্দ্র করে শিল্পের জন্য মানুষ তার বসতি স্থাপন করে এবং কলকারখানা তৈরি করে, তাকে বলা হতো কলোনি। তো সেই কলোনির মধ্যে অন্যতম ছিল তোমার হুগলি বন্দর। তারপর চুঁচুড়া শহর গড়ে ওঠে, চন্দননগর। সেখানে শুধু ইংরেজ না, ইংরেজের সঙ্গে ফরাসি, দিনেমার এরাও ভারতবর্ষে বাণিজ্য করতে আসেন এবং এইরকম শহরগুলোর পত্তন ঘটান। এবং তখন 1800 খ্রিস্টাব্দে ব্রিটিশরা মনে করে, মানে আমি যে পত্তনের কথা বলছি সেটা অনেক আগে, 1700 খ্রিস্টাব্দ কি তারও আগে। কিন্তু এখানকার মানুষের ইংরেজি শিক্ষা ছিল না। তার ফলে সমস্ত রাজকার্য পরিচালনার জন্য বিদেশ থেকে লোক আনাও সম্ভব ছিল না। এই সবের জন্য ব্রিটিশরা ঠিক করেন 1800 খ্রিস্টাব্দে হুগলি, ওই তোমার শ্রীরামপুর মিশন তৈরি করবেন। এবং তারপর খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য তারা শ্রীরামপুর মিশন তৈরি করেন এবং তারপরে ফোর্ট উইলিয়াম কলেজ তৈরি করেন, যা আমাদের এখানে সব থেকে পুরনো কলেজ। এবং এই ফোর্ট উইলিয়াম কলেজ যে মাধ্যমে সবাইকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করে অন্তত কেরানির পদের জন্য তাদেরকে, যাতে তারা অ্যাপ্লাই করতে পারে, তারা কেরানির পদের জন্য উপযুক্ত হয়ে উঠতে পারে, সেই জন্য ফোর্ট উইলিয়াম কলেজ তৈরি করে। কিন্তু কলেজে যে ইংরেজি পড়ানোর সাথে সাথে বাংলা পড়াতে হবে, সাহিত্য চিন্তা ভাবনাও কিছুটা আনতে হবে, এই সমস্ত কিছু ভাবনা চিন্তা হয়। তো সেই ফোর্ট উইলিয়াম কলেজ
যে প্রধান ছিলেন উইলিয়াম কেরি, এবং মৃত্যুঞ্জয় তর্কালঙ্কার ইনিও ছিলেন রামরাম বসু, এরকম অনেকে ছিলেন। তার মধ্যে মৃত্যুঞ্জয় তর্কালঙ্কার লিখেছিলেন ভারতের এই ইতিহাস সমৃদ্ধ সাহিত্য। তা তিনি লিখেছিলেন কলিযুগের ইতিহাস, বা সেই যুধিষ্ঠির যুগ অর্থাৎ সত্য যুগ থেকে রাজাদের কাজ এবং ভালো কাজের কৃতকর্ম ভালো হয়, খারাপ কাজের পরিণাম খারাপ হয়, এইরকম ভাবে মহাভারত, রামায়ণ, পুরাণ বিভিন্ন জায়গা থেকে তিনি গল্প নিয়ে সংস্কৃত গল্পগুলিকে অনুবাদ করে বাংলায় লিখেছিলেন। তো সেই কথাই বলা হচ্ছে। এখনকার দিনে লিখতে গেলে কেউ তো আর সেই কলিযুগ, সত্যযুগ, ত্রেতা যুগ এরকম ভাবে লিখবে না। তারা আধুনিক যুগ, প্রাচীন যুগ বা আধুনিক যুগের গল্প লিখবে। তাই লেখার ধরনটাও পাল্টেছে। 1808 খ্রিস্টাব্দে মৃত্যুঞ্জয় তর্কালঙ্কার যেরকম বিদ্যালঙ্কার যেরকম ভাবে লিখেছিলেন, আজকের দিনের গল্প লেখক বা ইতিহাস লেখকরা সেরকম ভাবে লেখেন না। আজ যেসব ইতিহাস বই লেখা হয় তাতে অবশ্য এ ধরনের কথা বলা হয় না, বরং বিভিন্ন ঘটনার রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক নানা যুক্তি হাজির করা হয়। ফলে রাজাবলির ইতিহাস লেখার ছকটা কিভাবে বদলালো? তাহলে আজকের ইতিহাস লেখার ছক আর রাজাবলির ইতিহাস লেখার ছক আলাদা। রাজাবলিতে শুধু রাজাদের কথা বলা আছে, রাজাদের কৃতকর্মের কথা বলা আছে। আর আজকের ইতিহাসে কি লেখা আমরা পড়ি? কোনো একটি সমাজ, কোনো একটি দেশ, কোনো একটি জাতি, তাদের ইতিহাস পড়ি। তারা কিভাবে তাদের তাদের উচ্চ আসনে বসলো, বা তাদের কিভাবে তারা তাদের ধ্বংসকে ডেকে নিয়ে আসলো, লড়াইয়ের কিভাবে কোনো দেশ একটি দেশের সাথে আরেকটি দেশের কেন যুদ্ধ বাঁধলো, যুদ্ধের পরে কিভাবে সেই যুদ্ধ মানে ফয়সালা হলো, এই বিভিন্ন ধরনের তার সামাজিক প্রভাব কি পড়েছিল, অর্থনৈতিক প্রভাব কি পড়েছিল, রাজনৈতিক প্রভাব কি পড়েছিল, বিভিন্ন ধরনের বিচার বিশ্লেষণ আমরা করি। তো এই যে ইতিহাসের যে বদল, সেটা হলো কি করে? 1817 খ্রিস্টাব্দে হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া নামে ভারতের ইতিহাস লেখেন জেমস মিল। বইটা লেখার মূল উদ্দেশ্য ছিল ভারতের অতীত কথাকে এক জায়গায় জড়ো করা, যাতে সেটা পড়ে ভারতবর্ষ বিষয়ে সাধারণ ধারণা পেতে পারে ব্রিটিশ প্রশাসনের যুক্ত বিদেশিরা। কারণ যে দেশ বা দেশের মানুষকে শাসন করতে হবে সেই দেশের ইতিহাসটা জানতে হবে। তাহলে কি বললো? ভারতের প্রথম ইতিহাস লেখা হয় কি 1817 খ্রিস্টাব্দে। প্রথম ইতিহাস বইয়ের নাম কি? হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া। কে লেখেন? জেমস মিল। কেন লেখেন? না, ভারতবর্ষে তখন ভারতবর্ষ ব্রিটিশের পরাধীন, ব্রিটিশরা শাসন করছে। তো তারা যখন শাসন করছে তখন তারা যাদের উপরে তাদের শাসন কার্য চালনা করবে, যাদেরকে তারা শাসন করবে, তাদের ইতিহাস জানাটা তাদের পক্ষে খুব জরুরি হয়ে পড়ে। মানে তাদের ইতিহাস না জানলে, তারা কেমন সেটা না জানলে তাদেরকে তারা শাসন করবে কি করে? তো সেই কারণে তাদের জন্য, তাদের উদ্দেশ্যে জেমস মিল এই হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া বইটি 1870 সালে লেখেন। অর্থাৎ ভারতবাসীর প্রতি ব্রিটিশ প্রশাসনের আচরণের যুক্তি নাকি লুকিয়ে আছে ইতিহাসে, সেই আগের নেকড়ে আর ছাগলের গল্পটার মতো। মানে ব্রিটিশরা এই যে ইতিহাস লিখেছিল, যে ইতিহাস 1870 সালে জেমস মিল লেখেন, তো সেই ইতিহাসটা কেন লিখেছিল? নিজেদের সুবিধার্থে। তারা এইভাবে এই দেশ শাসন করতে আসার আগে, ধরো ব্রিটিশ থেকে কোনো লোক ভারতবর্ষে আসবে, তার আগে একটা হোমওয়ার্ক করে নেওয়া যে দেশটা কেমন, দেশের লোকজন কেমন, সেরকম। তো তারা ভারতকে ভালোবেসে কিন্তু লেখেনি। তার ওই বইতে মিল ভারতের ইতিহাসের 3টে ভাগে ভাগ করলেন। তাহলে মিল তার বইয়ে ভারতের ইতিহাসকে 3টে ভাগে ভাগ করলেন। সেগুলি হলো হিন্দু যুগ, মুসলিম যুগ ও ব্রিটিশ যুগ। অর্থাৎ ভারতবর্ষের একদম প্রথমের সারিতে, অর্থাৎ বহু বহু যুগ আগে ভারতবর্ষ হিন্দুদের রাজত্ব ছিল। 16 মহাজন, মানে ছোট ছোট হিন্দু রাজা ছিল বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় মিলিয়ে। মগধ
একটা বড় রাজ্য ছিল। তারপরে আসলো মুসলিম শাসন, তারপরে ব্রিটিশ যুগ, ব্রিটিশরা আসলো মুসলিমদেরকে হটিয়ে তারা এদেশের রাজা হলো। তো এইভাবে ভাগ করা হয়েছে। প্রথম দিকে দুটো কাল পর্যায়ে শাসকের ধর্মের নাম, প্রথম দুটো কাল পর্যায়ে শাসকের ধর্মের নামে, আর শেষটা শাসকের জাতির নামে। তাহলে দেখো প্রথম কি সুন্দর নিখুঁত ভাবে এটা বুনে দেওয়া হলো। প্রথমে হিন্দু একটা কিন্তু জাতির নাম, সরি একটা ধর্মের নাম, মুসলিম একটা ধর্মের নাম। তাহলে এদের দুজনের মধ্যে লড়াই লাগিয়ে দেওয়া হলো। বলা হলো যে হিন্দুদেরকে ইয়ে করে মুসলিম, এরকম। কিন্তু ব্রিটিশ কিসের নাম? জাতি। এখানে কিন্তু ধর্মের কথা বলা হয়নি, বলা হলো না যে খ্রিস্টান ধর্মের। শেষটা খ্রিস্টান যুগ বলা হলো না, বলা হলো ব্রিটিশ যুগ। অর্থাৎ ধর্মের নয়, জাতির পরিচয়ে ব্রিটিশ সভ্যতা পরিচিত হতে চায়। অর্থাৎ ব্রিটিশরা সেই যুগ থেকে, অর্থাৎ 1817 খ্রিস্টাব্দ থেকেই তারা বুঝেছিল ধর্ম নয়, জাতিকে নিয়ে একটা দেশ গঠন করতে হবে। এবং তখন জাতির এই ব্যাপারটা মানুষের মধ্যে ঢুকিয়ে দিলে তখন ধর্মের যে লাঠালাঠি, যে বৈষম্য, সেটা মানুষের কাছে গৌণ হয়ে যাবে। এবং তারা যে দেশের শাসন করবে সেই দেশের ওপরে এই ধর্মটা আরোপিত করা হবে। তাহলে দেশের মানুষ নিজের ধর্মের জন্য লড়াই করলে পরে শাসক তিনি তার লড়াইটা, মানে তাকে আর লড়তে হবে না। দেশের প্রজাদের ওপরে অন্যায় বা অত্যাচার করলে তাকে আর তার প্রজাদের বিপক্ষে লড়তে হবে না, প্রজারা তো নিজেরাই লড়বে। অর্থাৎ আধুনিক হতে হলে ধর্মের বদলে জাতির পরিচয়ের দরকার। তার সঙ্গে মিল লিখলেন যে মুসলমান যুগ ভারতের ইতিহাসে অন্ধকারময় যুগ। পাশাপাশি হিন্দু যুগ বিষয়েও মিল অশ্রদ্ধা দেখিয়েছিলেন। মিলের লেখা ইতিহাস থেকে দুটো বিষয় তৈরি হলো। প্রথমত, ভারত ইতিহাসের যুগ ভাগ করা হলো শাসকের ধর্মের পরিচয়ে, আর মিল ধরে নিলেন প্রাচীন ভারতের সব শাসকই হিন্দু। তাই জৈন ধর্মাবলম্বী চন্দ্রগুপ্ত মৌর্য বা বৌদ্ধ ধর্মাবলম্বী বিম্বিসারের ইতিহাসও ঢুকে পড়ল হিন্দু যুগের ইতিহাসে। একইভাবে মধ্যযুগে শাসকেই মিল মুসলমান ধর্মের সঙ্গে সব শাসককেই মিল মুসলমান ধর্মের সঙ্গে একাকার করে দিলেন। ফলে মুঘল সম্রাট আকবরের মতো উদার শাসকও নিছক ধর্মের পরিচয়ে আটকা পড়লেন। দ্বিতীয়ত, ভারতের ইতিহাসকে মিল তিনটে ধাপে ছকে বেঁধে দিলেন হিন্দু, মুসলিম ও ব্রিটিশ। ধীরে ধীরে সেই তিনটে ধাপ নাম বদলে হয়ে গেল প্রাচীন, মধ্য ও আধুনিক। বছর বছর এই ধাঁচেই চলল ভারতের ইতিহাস চর্চা। সেজন্য পলাশির যুদ্ধ বা মহাত্মা গান্ধীর আন্দোলন সবকিছুকেই আধুনিক ভারতের ইতিহাসের খোপে ফেলে দেওয়ার অভ্যাস হয়ে গিয়েছে। তাহলে কি বলছে? এই যে একটা সরল সমীকরণ করে দিল এবং তার ভেতরে একটা সুচারু একটা বিদ্বেষ পুষিয়ে দিলেন এই লেখক মিল, ঐতিহাসিক। তিনি কি করলেন? তিনি ভারতবর্ষের একদম প্রথমের একে বললেন হিন্দুদের যুগ, আর তারপরে বললেন মুসলমান যুগ, এবং একইভাবে তিনি বললেন মুসলিম যুগ ভারতের অন্ধকারময় যুগ। অথচ অন্ধকারময় যুগ কেন বলেছিলেন? কারণ সেখানে সাহিত্য চর্চা, বিজ্ঞান চর্চা সব নাকি বন্ধ ছিল। কিন্তু এই কথাটাও সম্পূর্ণ সত্যি নয়, কিছুটা সত্যি কিছুটা মিথ্যে। কারণ কিছু সময় এই যুগটাকে অন্ধকার যুগ বলা হয়, কারণ কিছু সময় এই যুগে সত্যিই সমস্ত কিছু চর্চা বন্ধ ছিল। কারণ চর্চা বন্ধ এবং কখন চর্চা হবে সেটা ধর্মের কারণে নয়, সেটা রাজার নিজস্ব মানে চাহিদার কারণে। যে রাজা উদার হবেন সেই রাজা বিজ্ঞান চর্চা, জ্ঞান চর্চা এগুলো চাইবেন। যে রাজা উদার হবেন না সেই রাজা চাইবেন না। যেমন আকবর উদার ছিলেন, তিনি তার রাজসভায় বিক্রমাদিত্যের আদলে নবরত্ন করার চেষ্টা করেছিলেন। সেখানে
আরাকান রাজসভা মধ্যে যেমন সাহিত্য চর্চা ছিল, তার আকবরের রাজসভায় সাহিত্য চর্চা ছিল, এগুলো ছিল। আবার অনেক শাসকের রাজসভায় যেমন ছিল না, হিন্দু রাজা তাদের কে সবাই মানে কি বলবো, তাদের সকলেই যে ভালো ছিলেন তেমনটা নয়। যেমন ধরো, এবং সবথেকে বড় কথা হচ্ছে যে জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, তার মানে অর্থাৎ মুসলিম শাসকের আগে ভারতবর্ষে যারা শাসন করতো সবাই তো হিন্দু ছিলেন না, কেউ ছিলেন বৌদ্ধ, কেউ ছিলেন জৈন। যেমন জৈন ধর্মাবলম্বী ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য, আর বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন বিম্বিসার। আবার আমরা কৌটিল্য বা কৌটিল্যের কথা জানি। তো সেই কৌটিল্য এর সময় ভারতবর্ষের, তার কৌটিল্যের আগে অর্থাৎ ওই ধননন্দের সময়, নন্দ রাজা, তো নন্দ বংশে ধননন্দের সময় যেমন ভারতবর্ষের ইতিহাস প্রায় অন্ধকার যুগে নিমজ্জিত হয়ে গেছিল। তখন জ্ঞান চর্চা, বিদ্যা চর্চা কিচ্ছু ছিল না, এবং রাজা প্রচণ্ড স্বেচ্ছাচারী ছিলেন এবং সুবিধাভোগী ছিলেন। তো সব যুগেই সব মানে রাজবংশে কেউ না কেউ ভালো, কেউ না কেউ খারাপ, কারণ ভালো খারাপ তো মিলেমিশে থাকে। তো এটা এই ওই ঐতিহাসিক মিল খুব সরলীকরণ করে দিলেন, এবং মৌর্য, বৌদ্ধ এদেরকেও হিন্দুর মধ্যে ঢুকিয়ে দিলেন। আমরা জানি যে আমাদের এই বাংলার শাসক ছিলেন শশাঙ্ক, তিনি ছিলেন হিন্দু, শৈব ছিলেন, আর হর্ষবর্ধন ছিলেন বৌদ্ধ। তাহলে হিন্দু এবং বৌদ্ধ, তখন তো মানে মুসলিম আসেনি, তখন হিন্দু এবং বৌদ্ধদের মধ্যে অনেক রেষারেষি ছিল। শশাঙ্ক এবং হর্ষবর্ধনের মধ্যেও সেই রেষারেষিটা ছিল। তো সেই ব্যাপারগুলোকেও তিনি খুব গৌণ করে দিলেন, এবং খুব সরলীকরণ হয়ে গেল আমাদের ইতিহাসটা। এবং আস্তে আস্তে এই বিভিন্ন যুগকে আমরা প্রাচীন, মধ্য এবং আধুনিক যুগ এই হিসেবে ভাবতে শুরু করলাম। কিন্তু এভাবে প্রাচীন, মধ্য ও আধুনিক এই ছাঁচে ফেললে ইতিহাস দেখাটা সমস্যার। রবীন্দ্রনাথের কথাটা আবার দেখা যাক, সব দেশের ইতিহাস যেরকম যে একই রকম হতে হবে তার মানে নেই। ঔরঙ্গজেব মারা গেলেন 1707 খ্রিস্টাব্দে। তার সময়কালে সাধারণত ভারতের ইতিহাসের মধ্যযুগে ফেলা হয়। তবে তার মাত্র অর্ধ শতক পরে পলাশীর যুদ্ধ 1757 খ্রিস্টাব্দ, মানে একদম 50 বছর পর, তাকে সেই পলাশীর যুদ্ধকে ফেলা হয় ভারত ইতিহাসের আধুনিক পর্বে। অথচ বাংলার নবাবী শাসনের আদব কায়দাগুলো মুঘল প্রশাসন থেকেই নেওয়া হয়েছিল। এমনকি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিও তাদের শাসনকালের প্রথমে মুঘল প্রশাসনিক ব্যবস্থায় বহাল রেখেছিল। তাহলে কোন যুক্তিতে ঔরঙ্গজেবের মধ্যযুগে পড়বেন, আর সিরাজউদ্দৌলা বা লর্ড ক্লাইভ পড়বেন আধুনিক যুগে? তাহলে মানে এসে জাস্ট একটা দাগ কেটে দিলেন, এই যুগ অব্দি প্রাচীন যুগ, এই যুগ অব্দি মধ্যযুগ, এটা হচ্ছে আধুনিক যুগ, এরকম। 1707 খ্রিস্টাব্দে মোগল সম্রাট ঔরঙ্গজেব মারা যান। তো তার জাস্ট 50 বছর পর 1757-তে হয় পলাশীর যুদ্ধ, এবং পলাশীর যুদ্ধ থেকে বলা হচ্ছে যে ভারতবর্ষ আধুনিক যুগ। তাহলে তার আগে অবধি মধ্যযুগ। অথচ ঔরঙ্গজেবের সময় যে শাসন ব্যবস্থা ছিল সেই শাসন ব্যবস্থাই ছিল সিরাজউদ্দৌলার, এবং একই শাসন ব্যবস্থা ইংরেজ শাসক অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসক লর্ড ক্লাইভও চালিয়েছিলেন বেশ কিছু বছর। তাহলে একই একই সূত্র ধরে একই শাসন প্রণালী তিনজনই ব্যবহার করছেন। তাহলে একজন প্রাচীন যুগ বা মধ্যযুগ, আর দুজন আধুনিক যুগ কিভাবে হলেন? আরেক দিক থেকে বিষয়টা দেখা যাক। সুলতান ইলতুৎমিশ যখন মারা যান তখন মেয়ে রাজিয়াকে দিল্লির শাসনভারের জন্য নির্বাচন করে যান। যথাক্রমে রাজিয়া সুলতান হন। অন্যদিকে অষ্টাদশ শতকে বা তারপরেও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল বা প্রশাসনিক কর্তার পদে কোনো নারীর খোঁজ পাওয়া যায় না। এখন নারীর শাসন ক্ষমতার নিরিখে বিচার করলে কোনটা আধুনিক যুগ, কোনটা আধুনিক নয়, শুধু আগে জন্মেছেন বলেই কি সুলতান রাজিয়াকে মধ্যযুগের বৃত্তে পড়তে হবে?
তাহলে নারীর ক্ষমতায়ন এটা আধুনিক যুগের একটা স্তম্ভ, নারীর হাতে ক্ষমতা থাকবে। তাহলে মধ্যযুগে অনেক আগে সুলতান ইলতুৎমিশ মারা যান, তার মেয়ে রাজিয়াকে তিনি সুলতান করেন। তাহলে তিনি তার মেয়ের উপরে ভরসা করে সমস্ত রাজ্যের দায়িত্ব তার মেয়েকে দেন। কিন্তু ব্রিটিশরা যখন ভারতবর্ষে শাসন করেন তখন অনেক অনেক দিন পর্যন্ত, তারপরেও অষ্টাদশ শতকেও অর্থাৎ 1700 থেকে 1757 থেকে ব্রিটিশরা হাতে যখন ক্ষমতা গেল, পরেও ব্রিটিশ কিন্তু কোনো প্রশাসনিক ক্ষেত্রে নারীকে পাঠায়নি, বা নারীর কোনো প্রশাসনিক কর্তা হয়নি ব্রিটিশদের থেকে। তাহলে শুধুমাত্র যুগের ক্ষেত্রে, তাহলে আধুনিক যুগের লক্ষণ তো মধ্যযুগে বর্তমান ছিল, আর আধুনিক যুগে সেই লক্ষণ বর্তমান নেই। তাহলে কোনটাকে আমরা আধুনিক যুগ বলবো? আগে ঘটে গেছে যেটা শুধুমাত্র সেই কারণেই তাকে আমরা মধ্যযুগ বলবো? আসলে আধুনিক যুগ মধ্যযুগ সবই হচ্ছে একটা ধারণা। হ্যাঁ, আধুনিক যুগ যে হবে সে সর্বসময় সব সময় সে আধুনিক। তাহলে দেখা যাচ্ছে প্রাচীন মধ্য ও আধুনিক পর্বে ভেঙে ভারতের ইতিহাসকে বোঝার চেষ্টার মধ্যে প্রায়ই অতি সরলীকরণ আছে। যুগ বলতে একটা বড় সময়কে বোঝায়। প্রতিটি যুগের মানুষ ও তার জীবনযাপনের নানা রকম বৈশিষ্ট্য থাকে। সেই বৈশিষ্ট্যগুলি রাতারাতি পাল্টে যায় না। তাই সব সময় যুগ বদলের ধারাকে সময় হিসাবে কষে ধরে ফেলা যায় না। তাহলে কি বললো যে যুগ হিসেবে আমরা কাকে বলছি, কোনটা কোন যুগ, এটা সবসময় সময় হিসেবে নয়। মানুষের একটা যুগ, হুট করে একটা যুগ শেষ হয়ে যেটা বললাম, আর একটা যুগ শুরু হয় না। একটা জীবন একটা মানে মানুষের নানা রকম বৈশিষ্ট্যের নিরিখে আমরা সেই বিষয়গুলো যখন পাল্টায়, বৈশিষ্ট্যগুলো পাল্টায়, উন্নততর হয়, এবং যে বিষয়টা মানে সবসময়ই আধুনিক, সেটা সব যুগেই কিছু না কিছু থাকবে। তো খুব সরল বিষয়টা নয় এই পুরো যুগের যে বর্ণনা বা যে হিসাব সেটা। আজকে এতটুকুই থাক। হ্যাঁ, হ্যাঁ, আজকে এতটুকুই থাক। আগামী আবার যেদিন ইতিহাস পড়াবো। আচ্ছা, না, আরেকটু পড়িয়ে দিই। আর আর একটা জরুরি কথা হলো ইতিহাস থেকে বর্তমানের দূরত্ব। এই দূরত্ব সময়ের হিসেবে যত বেশি হবে, ইতিহাসের বিষয় নিয়ে বাদ বিতর্কের চরিত্র ততই বদলাবে। যেমন সম্রাট অশোকের চিন্তা ভাবনায় কলিঙ্গ যুদ্ধের প্রভাব কি, এই নিয়ে নানা বিতর্ক থাকলেও সেই বিষয়টা মানুষের প্রতিদিনের জীবনে আজ আর তত প্রাসঙ্গিক নয়। তাই তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক থাকলেও সামাজিকভাবে সেই বিতর্ক ততটা জরুরি নয়। তাহলে কি বলছেন যে অনেক কিছু যে বিষয়গুলো, যেমন কলিঙ্গের বিষয়টা হয়ে গেছে, এটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বাদ বিবাদ থাকবেই, কিন্তু এই বাদ বিবাদটা আমাদের এখনকার জীবনকে তেমন ভাবে প্রভাবিত করে না। আবার কিছু কিছু ঘটনা ঘটে গেছে যার বাদ বিবাদটা প্রভাবিত করে। তাহলে যেটা অনেক আগে ঘটে গেছে এবং আমাদের সমাজ তার থেকে অনেক দূরে চলে গেছে, সেটা আমাদের কাছে কম অতীত, বেশি অতীত। যেটা ঘটে গেছে কিন্তু তার প্রভাবটা এখনো আমাদের সমাজে রয়ে গেছে, নানা ছাপ ফেলছে, সেটা বেশি অতীত। সেটা কম অতীত। যেমন কি বলছে, পানিপথের প্রথম যুদ্ধ বিষয়েও কথাটা খানিকটা একই রকম, কিন্তু প্রশ্নটা যদি উঠে যায় 1947 খ্রিস্টাব্দে ভারত বিভাজন কি কোনোভাবেই ঠেকানো যেত না, তাহলে প্রশ্নটা সামাজিকভাবেও প্রাসঙ্গিক হতে পারে। আজও ভারতবর্ষের অনেক মানুষ ওই সময়ের দেশভাগের স্মৃতিতে কষ্ট পান। হয়তো তাদের ব্যক্তিগত জীবনে দেশভাগের নানা রকম ছাপ ফেলেছিল। ফলে প্রশ্নটা এক্ষেত্রে অনেক সরাসরি বর্তমান সমাজকে ছুঁয়ে যায়। তাই এই প্রশ্নের উত্তর নিয়ে ঐতিহাসিকদের মধ্যেও নানা বিতর্ক রয়েছে। তেমনি সাধারণ মানুষেরও নানা বক্তব্য থাকা স্বাভাবিক। ফলে দেশভাগ বিষয়ে ইতিহাস লিখতে গেলে খুব নির্লিপ্তভাবে লেখা কঠিন।
অর্থাৎ সেক্ষেত্রে ইতিহাসের বিশ্লেষণে প্রায়শই ঐতিহাসিকের ব্যক্তিগত মতামত ও ভাবনা চিন্তা বেশি বেশি করে ঢুকে পড়ার সম্ভাবনা থেকে যায়। ইতিহাসের সময় যত দূরের হয় সেই সম্ভাবনা তত কমে। তাহলে কি বলছি, যেমন পানিপথের যুদ্ধ, কলিঙ্গ যুদ্ধ, এই এই ইতিহাসগুলো আমাদের থেকে অনেক অনেক বছর আগে ঘটে গেছে এবং এই ইতিহাস আমাদের থেকে অনেক দূরের। আমাদের আজকের জীবনকে, আমাদের আজকের সমাজকে এই ইতিহাস প্রভাবিত করে না, প্রভাবিত করতে পারে না, কারণ সেই সময়ের কেউ বা তার পরবর্তী জেনারেশন এখন হয়তো নেই, এখন নেই হয়তো না, এখন নেই সময়ের ব্যবধানে, কিন্তু যে ঘটনাগুলো খুব বেশি দিন আগে নয়, ইতিহাসের তত পুরনো নয়, পুরনো, যেমন ভারতবর্ষের দেশভাগ, আমাদের দেশভাগ, এখনো সেই দেশভাগের জন্য মানুষ সাফার করছে, এখনো সেই সেই সময়ের মানুষ রয়েছে, তাই এখনো আমাদের বিভিন্ন মানুষের মধ্যে এই দেশভাগ নিয়ে বিভিন্ন ধরনের ভাবনা রয়েছে। তো এখন কোনো সাহিত্যিক যদি সেই দেশভাগের ইতিহাস লেখেন, তাহলে নির্লিপ্তভাবে লেখাটা খুব কঠিন। তার নিজস্ব দেখা, সে কিভাবে দেখছে, শুধুমাত্র তথ্যের ওপর নির্ভর করে নয়, তার নিজস্ব দৃষ্টিভঙ্গিরও মানে সেই লেখার মধ্যে চলে আসবে। দৃষ্টিভঙ্গি, তার নিজের মতামত, এগুলো চলে আসতে পারে। যেটা আসবে না সেটা হচ্ছে কলিঙ্গ, পানিপথের যুদ্ধ, এই ক্ষেত্রে আসতে পারবে না, কারণ এটা এত আগে হয়েছে যে শুধুমাত্র ঐতিহাসিক তথ্য, এভিডেন্স যাকে আমরা বলি, এর উপরে নির্ভর করে এটা লেখা হবে, যেটা স্বাধীনতার ইতিহাসের ক্ষেত্রে হবে না। আজকে এইটুকুই, টাটা।